স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলে, সাথে আছে আমি শামীম জাহেদি। গত বছর আকাশপথের অভ্যন্তরীণ রুটে যাত্রী পরিবহন বেড়েছে প্রায় 5%। মোট যাত্রী পরিবহন হয়েছে 6,80,000। তবে তার সক্ষমতার তুলনায় অনেক কম বলছেন বিমান বিশেষজ্ঞ সংস্থাগুলোর কর্মকর্তারা। আজ আমাদের আলোচনার বিষয় আকাশপথে অভ্যন্তরীণ রুট। এ নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন এপিকে এয়ারওয়েজের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং এভিয়েশন বিশেষজ্ঞ ইমরান আসিফ। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নেব একটি প্রতিবেদন। আকাশপথে দেশের অভ্যন্তরীণ রুটে যাত্রী পরিবহন বাড়ছে। বেসরকারি বিমান সংস্থাগুলো বলছে, মানুষের আয় বৃদ্ধি, সড়কপথে বাড়তি সময়, যানজট সহ নানা কারণে আকাশপথে ভ্রমণের চাহিদা বেড়েছে। অভ্যন্তরীণ রুটে 2012 সালে যাত্রী ছিল 5,89,000 এবং 2013 সালে যাত্রী ছিল 6,48,000। সার্বিকভাবে পলিটিক্যাল স্ট্যাবিলিটি থাকাতে ব্যবসার বেশ সম্প্রসারণ হয়েছে, মানুষের চলাচল এটা বেড়ে গিয়েছিল। ডোমেস্টিক সেক্টরে অ্যাবাউট 15% প্যাসেঞ্জার গ্রোথ আছে। ডে বাই ডে কিন্তু এই ডোমেস্টিকের যে মুভমেন্টের গ্রোথটা এটা কিন্তু পজিটিভ, গ্র্যাজুয়ালি ইনক্রিজ করছে। 2013 থেকে 14তে বেশি ছিল প্রায় 40,000। ক্রমাগতভাবে যাত্রী বাড়লেও তার সক্ষমতার তুলনায় কম বলছেন সংশ্লিষ্টরা। টোটাল সিট সাপ্লাইড যেটা একটা টোটাল মার্কেটের মধ্যে, এটা কিন্তু এখনও এই যে ডিমান্ড যে রেশিওতে আছে, এটা সাপ্লাই কিন্তু অনেক উপরেই আছে এখনও। 12 থেকে শুরু করেন, ট্রাফিক মুভমেন্ট কিন্তু বাড়তেছে। সেই হিসাবে কিন্তু এখন ওভার এক্সেস ক্যাপাসিটি আছে। প্রায় 2.5 বছর বন্ধ থাকার পর 6 এপ্রিল থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। নীলাদ্রি মহারত্ন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। যেরকম ইমরান আসিফ, আপনাকে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানে কেমন আছেন আপনি? জি ভালো, আমাকে আমাদের জানানোর ধন্যবাদ। প্রতিবেদন দেখলাম যেখানে বলা হচ্ছে গত বছর তুলনায় আমাদের অভ্যন্তরীণ রুটে 5% যাত্রী বেড়েছে আর কি। এটা অবশ্যই একটা পজিটিভ দিক। আমরা যদি বাংলাদেশের ডোমেস্টিক রুটের এয়ারলাইন্স নিয়ে আলোচনা করি, ব্যবসার কথা বলি, আপনার কি মনে হয় এই যে গ্রোথ, এই গ্রোথটাই কি এখন যেটা আছে ঠিক, নাকি আসলে আরও বাড়ার সুযোগ রয়েছে আসলে সামনে? আমি মনে করি এই গ্রোথটা এর থেকে বেশি হওয়াটাই লজিক্যাল, এই কারণে যে এই যে 5-6% গ্রোথের কথা আমরা বলছি, এটা কিন্তু কারেন্ট ফেয়ার যেটা ফেয়ার ব্র্যাকেট যেটা প্রিভেল করছে, সেই ফেয়ার ব্র্যাকেটের উপরে চিন্তা করছি। বাট আপনি যদি ইন্ডিয়া বা মালয়েশিয়ার মতো কেসগুলো দেখেন, যেখানে কিনা আপনার ওভার এ পিরিয়ড অফ টাইম অ্যাজ মোর যখন বেশি বেশি এয়ারলাইন আসলো, তখন কিন্তু এয়ার ট্রাভেলিং বিকেম মোর অ্যাফোর্ডেবল এবং তারা কিন্তু নতুন একটা মার্কেট সেগমেন্ট তৈরি করতে পেরেছে। এয়ার এশিয়ার যেরকম আপনার স্লোগানটাই হচ্ছে নাও এভরিওয়ান ক্যান ফ্লাই, কারণ যারা আগে এয়ার এশিয়া আসার আগে যারা এয়ার ট্রাভেল করতে পারতেন না, এয়ার এশিয়া হ্যাজ মেড ইট অ্যাফোর্ডেবল টু দেম। তো আমাদের যেই জনসংখ্যা 17 কোটি মানুষের দেশ, এবং সেখানে আমাদের জিডিপি গ্রোথ হচ্ছে 6-7% গত প্রায় 8-10 বছর প্লাস বলতে পারি। তো সেই ক্ষেত্রে এয়ার ট্রাভেলের সাথে কিন্তু জিডিপিটা ডিরেক্টলি রিলেটেড। এই জন্য আপনি দেখবেন যে জিডিপি যেই গ্রোথটা হয়, এয়ার ট্রাভেল গ্রোথটাও তার কাছাকাছি পার্সেন্টেজই হয়। তো সেই ক্ষেত্রে 16 কোটি মানুষের দেশে যেখানে 6-7% করে জিডিপি গ্রোথ হচ্ছে, সেখানে আমি মনে করি যে একটা ক্লাস এখনো কিন্তু এয়ার ট্রাভেল করতে পারছে না বিকজ অফ দ্য ফেয়ার্স দ্যাট আর এক্সিস্টিং ইন দ্য মার্কেট। তো আমি মনে করি যদি এয়ারলাইনগুলো কোলাবোরেটিভলি একটা অ্যাপ্রোচ নেয় যে টু মেক এয়ার ট্রাভেলিং আ বিট মোর অ্যাফোর্ডেবল, তাহলে কিন্তু আরেকটা সেগমেন্ট যারা এখন ফ্লাই করছে না তারাও ফ্লাই করতে পারবে, এবং সেক্ষেত্রে কিন্তু গ্রোথ ফ্যাক্টরটা এই 5%-এর জায়গায় অনেক বেশি হতে পারে, 8%-10% হতে পারে অ্যানুয়ালি। ঠিক এই মুহূর্তে শুধুমাত্র বেসরকারি যেগুলো এয়ারলাইন্স আছে সেগুলোই অভ্যন্তরীণ রুটে আমাদের যাত্রী পরিবহন করছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ বিমান সরকারি সংস্থা তারা ঘোষণা দিয়েছে 6 এপ্রিল থেকে তারা অভ্যন্তরীণ রুটে যাত্রী পরিবহন শুরু করবে। এর ফলে কি এই সেগমেন্টে প্রতিযোগিতা বাড়লো, নাকি যারা আছেন এক্সিস্টিং যারা প্লেয়ার রয়েছেন, আপনারা যারা কাজ করছেন, তারা প্রতিযোগিতার সম্মুখীন হলেন? আসলে প্রতিযোগিতা তো অবশ্যই বাড়ছে, অবশ্যই প্রতিযোগিতাটা, কিন্তু আমি ব্যক্তিগতভাবে প্রাইভেট সেক্টরে থেকেও কিন্তু বলছি যে আমি প্রতিযোগিতাকে খারাপভাবে দেখি না। বিমান যখন আসবে, যদি ডোমেস্টিক সেক্টরগুলোতে অপারেট করে, তারা একটা ডিফারেন্ট সার্ভিস অফার করবে এবং প্যাসেঞ্জারদের কাছে আরো বেশি অপশনস থাকবে চুজ করার, যে তারা এবিসিডির সাথে ফ্লাই করবে নাকি বিমানের সাথে ফ্লাই করবে। সেই ক্ষেত্রে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ তৈরি হয় এবং প্যাসেঞ্জাররা বেনিফিটেড হবে। এবং সার্ভিস ইন্ডাস্ট্রিতে আমরা যারা আছি, এয়ারলাইনগুলো, আমাদের কাজই তো সার্ভিস দেয়। সুতরাং সেই সার্ভিসের ক্ষেত্রে কম্পিটিশনকে ডিসকারেজ করা মানে কিন্তু সার্ভিস ওরিয়েন্টেশন থেকে সরে আসা। দ্যাটস মাই পার্সোনাল প্রিন্সিপল। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে অ্যাজ এ সার্ভিস সেক্টর এন্টারপ্রেনার্স
আমাদের ওয়েলকাম করা উচিত এনি ডিগ্রি অফ কম্পিটিশন ফ্রম এনিবডি। সেখানে বিমানের ডোমেস্টিক সেক্টরে ফিরে আসাটাকে আমি পজিটিভলি দেখি। অনেকেই বলেন যে সরকারি সংস্থা হিসেবে বিমান যে সুবিধাগুলো পায় বিমান চলাচলের ক্ষেত্রে, তারপরে এয়ারপোর্টের হ্যান্ডলিং চার্জের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সুবিধা পায়, সেই ক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ড হয় না অনেকে বলেন। এখানে আসলে ওভাবে চিন্তা করলে কিন্তু লেভেল প্লেইং ফিল্ড, তাহলে পরে আপনার প্রাইভেট এয়ারলাইনগুলো বলবে যে বিমান ইন্টারন্যাশনাল ক্ষেত্রেও সেই একই বেনিফিট পায়, তাহলে বিমানকে ইন্টারন্যাশনাল করতে দেওয়া যাবে না। কিন্তু এই লজিকটা কিন্তু আসলে কোথাও খাটে না। আপনি যদি দেখেন ইন্ডিয়াতে এয়ার ইন্ডিয়া এক্সিস্ট করছে, আগে ইন্ডিয়ান এয়ারলাইন্স এবং এয়ার ইন্ডিয়া আলাদা ছিল, এখন মার্জ করে একটা কোম্পানি হয়েছে। তারা তো তাদের জন্য তো জেট এয়ারওয়েজ বা স্পাইস জেট বা ইন্ডিগো সাফার করছে না, হ্যাঁ, তারাও গ্রো করছে। সুতরাং একটা মার্কেটের সবার যে একদম কমপ্লিট লেভেল প্লেইং ফিল্ড থাকবেই, এটা কিন্তু এক্সপেক্ট করাটা ইজ, আমি বলবো, একটু আনরিয়েলিস্টিক। এটা কোথাওই হয় না। মিডল ইস্টের ক্যারিয়ারদের সাথে অন্য সব দেশে ন্যাশনাল ফ্ল্যাগ ক্যারিয়ার অ্যাবসলিউটলি। এবং আপনার রিসেন্টলি আপনি জানেন কিনা, এটাতে হচ্ছে যে নিউজ পেপারে এসছে যে ইউএস ক্যারিয়ারগুলোর সাথে ইউএই ক্যারিয়ারগুলোর একটা আর্গুমেন্ট হচ্ছে অন সাবসিডি পাওয়া না পাওয়া, গভর্নমেন্ট সাপোর্ট পাওয়া না পাওয়া, এসব নিয়ে। তো সেটা বললাম যে লেভেল প্লেইং ফিল্ড কিন্তু একটা রিজনের ক্ষেত্রে গ্লোবালিও সবসময় এশিওর করা সম্ভব হয় না, বাট এর মধ্যেই কিন্তু ব্যবসা করে এগিয়ে যাওয়াটাই হচ্ছে গিয়ে স্কিল ফ্যাক্টর। এবং বেসরকারি সংস্থাগুলো আসলে এর মধ্যে ব্যবসা করছে অবশ্যই। আমাদের দেশের অভ্যন্তরীণ রুটের যে ফেয়ার, যাত্রী পরিবহনের কথা বলা হয়, এই ভাড়া বা ফেয়ারের কথা অনেকেই বলছেন যে বেশি, যাত্রী পার্সপেক্টিভ যদি বলা হয় তারা বলছেন বেশি, আবার এয়ারলাইন্সের প্রেক্ষাপটে বলা হচ্ছে যে তারা যথেষ্ট কমায় রাখছেন বা এর বেশি কমালে তারা ব্যবসা করতে পারবেন না। তাহলে কি এই যে ফেয়ার, যে ফেয়ার আছে, সেটা কি আপনার কি মনে হয় যে যুক্তিসঙ্গত? যুক্তি এই যে ফেয়ারের কথা বলা হচ্ছে, এই ফেয়ারগুলো কিন্তু যথেষ্ট কিনা এটা ডিপেন্ড করে কস্ট ইন্ডেক্সের উপরে। প্রত্যেকটা এয়ারলাইনের ডিফারেন্ট কস্ট ইন্ডেক্স আছে। রাইট। এখন যেটা আপনি বললেন যে বিমান মার্কেটে আসাতে ডোমেস্টিক ফিল্ডে কি হবে, আমি যেমন একটা জায়গার কথা বলি যে জায়গাটাতে বিমানের ইন্টারেস্ট সাফার করা লাগে না, বাট প্রাইভেট এয়ারলাইনগুলোর অনেক বড় বেনিফিট হয়, সেটা হচ্ছে স্পেয়ার পার্টস আনা না, ফর এক্সাম্পল। তো আমরা এয়ারলাইনে যারা কাজ করি, আমাদের একটা বড় খরচ হচ্ছে ইনভেন্টরি কস্ট অন স্পেয়ার পার্টস। তো বিমান যেটা করছে, ফর এক্সাম্পল, যদি সরকারি এয়ারলাইন, ওদের একটা বন্ডেড স্পেস আছে এয়ারপোর্টের ভিতরে, তো ওনারা যখন স্পেয়ার পার্টস ইম্পোর্ট করছেন, ওটা বন্ডেড স্পেসে এন্ট্রি হচ্ছে, এবং তারপরে কিন্তু কাস্টমসের ব্যাপারটা পরবর্তী সময় হয়। ওটা তারা ইমিডিয়েটলি পার্টটা ইউজ করতে পারেন তাদের এয়ারক্রাফটে, যেহেতু বন্ডেড স্পেস থেকে রিলিজ হচ্ছে। প্রাইভেট এয়ারলাইনগুলোর ক্ষেত্রে কিন্তু সেই সুবিধাটা নাই। আমাদেরকে স্পেয়ার পার্টস এনে কাস্টমস ক্লিয়ারেন্স করতে তারপরে আপনি 2 থেকে 7 দিন পর্যন্ত ইউজ করতে হচ্ছে, তারপর আমাকে এয়ারক্রাফটটাকে সার্ভিসেবল করতে হয় যদি এওজি এয়ারক্রাফট হয়ে থাকে। তো এইসব জায়গাতে যদি রেগুলেটরি অথরিটিস যেগুলো আছে, এনবিআর, বাংলাদেশ ব্যাংক, সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ, এরা যদি কোলাবোরেটিভলি এইসব জায়গাগুলোতে হেল্প করেন, তাহলে কিন্তু আমরা অনেক ফ্যাসিলিটেশন পাবো। সেই ক্ষেত্রে কস্ট ইন্ডেক্সেস উইল বিকাম মোর র্যাশনাল বিটুইন ডিফারেন্ট এয়ারলাইন্স। তো এটা খুব ইম্পর্টেন্ট এনশিওর করার জন্য। সেই ক্ষেত্রে কিন্তু দেখবেন যে আপনি কিন্তু ফেয়ারগুলা উইল বিকাম মোর জাস্টিফাইড ফর এভরিবডি। সেটা ঠিক আছে, কিন্তু আমরা আমাদের নিকট ইতিহাসে কখনোই দেখিনি যে কোনো বাংলাদেশি কোনো এয়ারলাইন্স, প্রাইভেট এয়ারলাইন্স, তারা ব্যবসা আসলে সেই অর্থে করতে পারছেন, টিকে থাকতে পারছেন না, কিছুদিন পরে তারা আসলে বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে কি আসলেই শুধুমাত্র ডোমেস্টিক মার্কেটে ব্যবসা করে একটা এয়ারলাইন্সকে কি ভায়াবল করা সম্ভব? মানে ইজ ইট এ গুড বিজনেস প্রপোজিশন? শর্ট টার্মে আমি বলবো হ্যাঁ, লং টার্মে না। শর্ট টার্মে তো আপনাকে রেগুলেটরি কারণে আপনার অর্গানাইজেশন, নতুন একটা এয়ারলাইন যখন আসছে, তাকে মার্কেটে এস্টাবলিশ করতে, তার নিজের অর্গানাইজেশন গুছিয়ে উঠতে 1-2 বছর সময় লাগে। তো সেই সময়টা ডোমেস্টিকে থাকাটা ইজ এ লেসার, মানে লো রিস্ক অপশন, যে লো রিস্ক অপশনের থেকে সে তার এয়ারলাইন প্রসেসেসটাকে ডিফাইন করতে পারে। একটা কথা আমি আগেও এই প্রোগ্রামে আগে বলেছি যে আমাদের এই ইন্ডাস্ট্রিতে সবচাইতে বড় সমস্যা হচ্ছে যে এই ইন্ডাস্ট্রিতে অ্যাডিকুয়েট ম্যান পাওয়ার রিসোর্স, হিউম্যান রিসোর্সেস নাই। এটার কারণে কিন্তু দিস ইজ ওয়ান কমন রিজন যে কারণে সবগুলো এয়ারলাইন সাফার করেছে এবং করছে। তো এই জায়গাটাতেও কিন্তু রিসোর্স বিল্ডিং এর ক্ষেত্রেও আপনার রেগুলেটরি অথরিটিসগুলোর একটা রোল প্লে করার বিষয় আছে। এই যে রিসোর্স, হিউম্যান রিসোর্সের কথা বলছি, এইটা কেন গড়ে উঠছে না? আমাদের যদি প্রাইভেট এয়ারলাইন্সের কথা বলি, তার ইতিহাস তো অ্যাটলিস্ট 20-22 বছর হয়ে গেল। জি, কেন আসলে গড়ে উঠছে না? এখানে রেগুলেটরি ফ্রেমওয়ার্কটার কথা যদি চিন্তা করেন, বাংলাদেশের মতো দেশ থেকে কিন্তু রেগুলেটরি ফ্রেমওয়ার্ক ইমপ্রুভ করতেও 5-7 বছর সময় মিনিমাম লাগে। আপনি যদি আজ থেকে 4-5 বছর আগের কথা চিন্তা করেন, যখন সিগনিফিকেন্ট সেফটি কনসার্ন রেস্ট্রিকশনটা ইম্পোজ করা হলো, ওখান থেকে বের হয়ে আসতে কিন্তু বাংলাদেশকে প্রায় 3 বছর সময় ব্যয় করতে হচ্ছে, অনেক কষ্ট করতে হচ্ছে, এবং সিভিল এভিয়েশন অথরিটি এটা নিয়ে প্রচুর কাজ করে কিন্তু বের হয়ে আসছে। এইসব চেঞ্জেসগুলো কিন্তু ওভারনাইট হয় না। আবার এগেইন ওই যে হিউম্যান রিসোর্সের স্কিলসের কথা বলছি, যে রিসোর্সের অভাবটা, এই অভাবটা কিন্তু আমাদের ক্ষেত্রে যতটা প্রযোজ্য, সিভিল এভিয়েশনের ক্ষেত্রেও ঠিক একই রকমভাবে প্রযোজ্য। যে ওনারাও কিন্তু গত 40 বছরে ওরকমভাবে অর্গানাইজেশনটাকে গ্রো করে উঠতে পারেন নাই।
আপনি দেখবেন যে ওনারা বেশ কয়েকবার বলেছেন যে 70s এর পর থেকে যে অর্গানোগ্রাম ছিল সেই অর্গানোগ্রাম নিয়ে কিন্তু প্রায় 30-35 বছর ওনারা এবং এখন এই মুহূর্তে কথা হচ্ছে সেই কথা হচ্ছে সেটা এখন পরিবর্তনের কথা। পর্যন্ত ইমপ্লিমেন্টেড হয় নাই। তো যেখানে অপারেটর সংখ্যা এত বাড়ছে, এয়ারক্রাফটের সংখ্যা বাড়ছে, ওভারঅল অপারেশন এত বড় হয়ে গেছে, সেখানে সিভিল এভিয়েশনের অর্গানোগ্রামটা যেটা আছে সেটা কিন্তু এখনো ইজ ভেরি লিমিটেড। তো সেই লিমিটেশন থেকে কিন্তু ওনারাও খুব বেশি খুব র্যাপিডলি ইমপ্রুভ করতে পারবেন না ওভারনাইট। তাহলে এন্টারপ্রেনার আসলে ব্যবসা করতে শুরু করছেন কি হিসেবে, তাদের স্ট্যাটিস্টিক্স কি বলে? আমরা এই বিষয়ে আপনার কাছে পরবর্তী শুনবো। আমাদের এর সময় হচ্ছে একটা বিরতিতে যাবার, ফিরে এসে আমরা এই বিষয়ে আপনার সাথে আলোচনা করবো। আমাদের সময় হলো একটা বিরতিতে যাবার, ফিরতে শিগগিরই সাথেই থাকবেন।